দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 সাপ্তাহিক আয়োজন আইডিএলসি প্রেজেন্টস ইনসাইডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। দর্শক, বেশ কিছুদিন ধরে এলডিসি গ্রাজুয়েশন নিয়ে নানা মহলে আলোচনা হচ্ছে। বিশেষ করে যারা ব্যবসায়ী এবং রপ্তানিকারক তাদের চিন্তাটা একটু বেশি, কেননা এখন আমরা এই সুবিধার অধীনে যেসব দেশে রপ্তানি করি এলডিসি গ্রাজুয়েশনের পর সেই সুবিধাটা হয়তো আমাদের থাকবে না, নতুন করে চ্যালেঞ্জে পড়তে হবে। বিশেষ করে কম্পিটিটর দেশগুলোর সাথে আমাদের এই যাত্রা কতটা সহজ হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। একই সাথে দেশের অভ্যন্তরে বিনিয়োগ, কর্মসংস্থান এবং সেবার যেই সংযোগগুলো রয়েছে বা সেবা প্রাপ্তির যে বিষয়গুলো নিয়ে রয়েছে নতুন সরকার সেগুলোকে কিভাবে অ্যাড্রেস করছেন। আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, তিনি বিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট, বিজিএমইএর সাবেক সভাপতি, আমাদের আজকের অতিথি। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। আমি সর্বসাম্প্রতিক বিষয়টা দিয়ে একটু আলোচনাটা শুরু করতে চাই। গেল মঙ্গলবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা যে ভাষণটা দিয়েছেন, তিনি বিদেশি বিনিয়োগ টানার ক্ষেত্রে খুবই জোর দিয়েছেন আমরা দেখলাম, এবং দু এক মাসের মধ্যে সেটা দৃশ্যমান হবে। ওনার এই আত্মবিশ্বাসটা আমরা দেখলাম। বিদেশি বিনিয়োগ তো অবশ্যই আমাদের লাগবে, দেশীয় বিনিয়োগের আসলে কি অবস্থা? বিদেশিরা কখন আসবে, এটাও কিন্তু একটা ভালো প্রশ্ন সবার সামনে আসে। বিদেশিরা আসবে তখনই যখন দেখবে যে দেশের লোকরা তারা তাদের ইনভেস্টমেন্ট করছে, তারাও কমফোর্টেবল ফিল করছে। তারা কারণ বাইরের থেকে যেই আসুকটা কেন, সে কিন্তু এই দেশে জনগণ, এই দেশের মার্কেট, এই দেশের ইকোনমি, এই দেশের রাজনীতি সব কিছু কিন্তু সে আগে বুঝতে চায়। বিকজ সে যেখানে একটা ইনভেস্টমেন্ট করবে, সে বাইরে থাকে এবং সে তার সিকিউরিটি কিন্তু খুঁজবে, এবং সে তার রিটার্নটা ঠিকমতো পাবে কি না, সেই জিনিসগুলি সে এনশিওর যদি না করতে পারে তাহলে কিন্তু সে কখনো কিন্তু ইনভেস্টমেন্ট করবে না। এখন সে প্রথমে সে যেই কাজটা করবে সে হলো এদেশের ব্যবসায়ীদের সাথে কথা বলবে। এখন যে প্রশ্নটা আপনি করলেন যে আপনারা কেমন আছেন, সত্যিকারের অর্থে ব্যবসায়ীরা কিন্তু আসলে কোনো অবস্থাতে ভালো নাই, এবং যার সাথেই কথা বলবেন বলবে যে খুব আনসার্টেন একটা পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা যাচ্ছি। ইটস এ ক্রাইসিস। হ্যাঁ, বাংলাদেশ সবসময় একটা রেজিলিয়েন্ট নেশন, আমাদের হোপ সবচেয়ে বেশি যে হ্যাঁ এটা ওভারকাম হবে, বাট ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এটা কিন্তু প্রত্যেকের মুখে আপনি কিন্তু শুনবেন। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে আপনারা এর আগের সরকার যখন ছিল তখনও বিভিন্ন সময় ব্যবসা বাণিজ্যের সংকটের কথা বলছেন বা চ্যালেঞ্জের কথা বলছেন। গেল 7 মাসেও আপনাদের এই বলার মধ্যে কিন্তু আমরা ইতিবাচক কোনো টোন পাচ্ছি না, এখনও কিন্তু নেগেটিভ কথাই আপনারা বলছেন। তার মানে কি অবস্থার পরিবর্তন হয়নি, বা ইন্ডিকেটর কি আমাদের পজিটিভ দিকে যাচ্ছে না? প্রথম যে জিনিসটা আসে, মানুষের কিন্তু সেফটি সিকিউরিটিটা কিন্তু প্রথমে এনশিওর করতে চায় এবং ফিল করতে চায়। এটা কিন্তু আসলে এই সরকার দিতে ব্যর্থ হয়েছে, এটা কিন্তু স্বীকার করতেই হবে। এবং সরকারও কিন্তু মাঝে মাঝে কিন্তু বলে যে হ্যাঁ আমরা পুলিশ প্রশাসনকে ওইভাবে কিন্তু আনতে পারি না, দ্যাট মিনস দে হ্যাভ অ্যাকসেপ্টেড। এবং এটা আপনি কেউই কিন্তু গ্যারান্টি এখন দিতে পারছি না, এবং যত দিন যাচ্ছে আমরা দেখতেছি যে এটার আরও অবনতি হচ্ছে। দ্বিতীয় হলো যে কেউই কমফোর্টেবল ছিলাম না, বাংলাদেশের ইনফ্লেশন হাই হয়ে গেল, ব্যবসায়ীরা ব্যবসা ঠিকমতো করতে পারছিল না, এবং তার মধ্যে সরকারের একটা জোর করে চাপিয়ে দেওয়া কোনো কিছু কিছু পলিসি, যেমন হঠাৎ করে দেখা গেল যে ওই বিগত সরকারই আমরা দেখলাম 9% যে ইন্টারেস্ট রেট ধরা ছিল সেটাকে তারা ওপেন করে দিল, এটা 13-14 সরে গেল। গ্যাসের প্রাইস জোর করে বাড়ায় সেটাকে 15 টাকাকে বানানো হলো 31 টাকা, 11 টাকাকে করা হলো 30 টাকা। এই যে চাপা ক্ষোভ, এবং সেখানে অলরেডি কিন্তু মানুষ সাফার করা শুরু করেছে, ব্যবসায়ীরা কিন্তু সাফার তখন থেকে শুরু করেছিল, এবং বাজারে কিন্তু তখন নতুন গ্রোথ তো দূরের কথা, নেগেটিভ গ্রোথই কিন্তু হচ্ছিল। আমরা তখন থেকে কিন্তু দেখেছি যে ক্যাপিটাল মেশিনারি এলসি ড্রপ করা শুরু করে গেছে, এলসি ওপেন করতে পারছে না, ব্যাঙ্কগুলি ক্রাইসিস শুরু হয়ে গেল, আমাদের ফরেন কারেন্সি ডিভ্যালু হয়ে গেল গা। সেখান থেকে আমাদেরও সবার কাছে মনে হলো যাক আমরা একটা ভালো জায়গায় অবস্থান নিশ্চয় করবো, ইন্টারিম গভর্নমেন্ট আসছে। কিন্তু আনফর্চুনেটলি দেখা গেল যে সেই জায়গাটা খুব একটা স্বস্তির জায়গা কিন্তু আমাদেরকে কাউকে এখন আনতে পারে যায়নি। যেইভাবে সাপোর্টিভ হওয়া উচিত এক্সিস্টিং ইন্ডাস্ট্রিগুলিকে, সেই ধরনের সাপোর্ট কিন্তু এখন পর্যন্ত আমরা ফিল করছি না। আপনাদের তাহলে কি মনে হচ্ছে যে আলটিমেটলি আমরা কি দেখলাম, আমরা কি দেখছি, আমরা ক্রেডিট গ্রোথ দেখতেছি গ্র্যাজুয়ালি ইজ ড্রপিং ডাউন।
তার মানে কি সরকার দেশীয় উদ্যোক্তারা বিনিয়োগ করবেন, তাদের জন্য পরিবেশ নিশ্চিত করা হোক, এইটার বাইরে গিয়ে বিদেশি বিনিয়োগ আসুক, এই দিকে বেশি নজর দিচ্ছে বলে মনে হয় আপনার? আমার মনে হয় যে গভর্নমেন্ট মনে করতেছে যে আমাদের ইকোনমি বোধহয় অটোমেটিক্যালি চলবে, কারণ এখন পর্যন্ত কিন্তু ব্যবসায়ীদেরকে সেইভাবে সেই অর্থে খুব সিরিয়াসলি কিন্তু কেউ নিচ্ছেন না, এবং সেভাবে আমাদের সাথে ডিসকাশন করার মতনও কিন্তু স্কোপ কিন্তু আমি দেখি না, বা আমাদেরকে ওইভাবে ইনভাইট করাও হচ্ছে না। কিন্তু তার মানে এটা কি, আমরা চাচ্ছি, আমরা শেয়ার করার চেষ্টা করছি, এবং সে জিনিসটা আমরা কাকে বলবো, কে শুনবে এবং আনসার কি হবে, এই জিনিস কিন্তু আমরা এখনও ব্যবসায়ীরা কিন্তু ফিল করতে পারছে না কোনো ব্যবসায়ী লিডার হিসাবে। এবং আজকে বিসিসিআই দেখেন, সেখানেও কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর, সে তো গভর্নমেন্টের লোক, সে তার কি আর কথা বলবে। বাট বিজিএমের কিন্তু একই অবস্থা, বাট অন্যান্য চেম্বার তো রয়ে গেছে। হ্যাঁ, আমিও আমার মতন মানুষও কিন্তু, আমরা 3-4টা সেশন বাংলাদেশ ব্যাংকে কথা বলেছি, আমরা ইন্ডাস্ট্রি মিনিস্ট্রিতে কথা বলেছি, কই ফলো আপগুলি তো ওনাদের ওইভাবে আমরা কিন্তু ওইভাবে দেখি না। কিন্তু এই যে গ্যাস ক্রাইসিস নিয়ে এত কথা বলছেন আপনারা, ইভেন নতুন করে যে প্রাইস বাড়ানোর কথাবার্তা চলছিল, এখনও সেটা পেন্ডিং আছে, নিশ্চয়ই পরবর্তীতে একটা সিদ্ধান্ত বিআরসি দেবে। এইটার কারণে কি উদ্যোক্তারা আরও বেশি চিন্তায় পড়েছেন, বা বিনিয়োগ নিয়ে আরও বেশি অনিশ্চয়তার মধ্যে তারা? গত সরকার বলেন আর এই সরকারকে বলেন, তারা কিন্তু খুব একটা ইন্টারেস্টেড বলে আমার মনে হয় না। কারণ নাম্বার ওয়ান, আপনাকে নতুন করে ইন্ডাস্ট্রি করতে গেলে ইকোনমিক জোনে করতে হবে। আপনার ইকোনমিক জোন তো প্রস্তুতি না, এবং আপনি বাইরে কিন্তু এখন ইকোনমিক জোন ছাড়া আপনি ইন্ডাস্ট্রি করতে পারবেন না, এই মেসেজটা কিন্তু ক্লিয়ার, ইকোনমিক জোন। নাম্বার টু, নতুন করে আপনি যদি লাইন নিতে চান, তাহলে আপনাকে ডাবল রেট দিতে হবে, 75, 30 টাকাকে এখন আপনি 75 দাম দিতে হবে। আপনার এক্সিস্টিং ইন্ডাস্ট্রি যদি এক্সপানশন করেন, এক্সিস্টিং ইন্ডাস্ট্রি সেই সুযোগটা এখনও আছে, সেখানে আপনি আরও 50% বাড়াতে হবে। তার মানে মেসেজ ইজ ক্লিয়ার যে বাংলাদেশে আমার ইন্ডাস্ট্রি কিন্তু খুব একটা দরকার কিন্তু নাই। দিস ইজ দ্য মেসেজ। অ্যাকচুয়ালি দে আর নট গোয়িং ইন দ্য ডেপথ যে আসলে ইন্ডাস্ট্রির জন্য কি দরকার। বাংলাদেশে ইন্ডাস্ট্রি হয়েছেই কিন্তু সস্তা এনার্জি, এবং বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার এবং ফাইন্যান্সিং কস্ট কিন্তু এক্সট্রিমলি হাই, এবং আমাদের স্কিল ওয়ার্কার কিন্তু নাই। সো আমাদের যতই সস্তা ওয়ার্কারের কথা বলা হোক না কেন, আলটিমেটলি কিন্তু প্রোডাকশন কস্টে গিয়া এই কস্ট কিন্তু ইজ নট এ চিপ, ইট ইজ এ ভেরি হাই। সো একমাত্র এনার্জি ছিল। এখন এনার্জি যদি আপনি এনশিওর না করতে পারেন, এনার্জি সাপ্লাইও দিচ্ছেন না, দামও আপনি করতেছেন, তাহলে কোনো ইন্ডাস্ট্রি হবে না। এখন আপনি যদি মনে করেন বাংলাদেশ সার্ভিস সেক্টর হিসাবে টিকবে, দেশীয় উদ্যোক্তারাই যখন এতটা ক্রাইসিস ফিল করছেন, আমি বিদেশি উদ্যোক্তাদের আমন্ত্রণ জানাবো, খুবই ভালো কথা। তারা আসলে কি বার্তাটা পাবেন, তারা কি এখানে এসে সাস্টেন করতে পারবেন বলে আপনার মনে হয়? আমরা নিরাশ হতে চাই না, কিন্তু কিভাবে আসলে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানে হলো ডিফারেন্স বিটুইন দ্য পলিটিক্যাল লিডার আর যারা মানে পলিটিক্স সম্বন্ধে কোনো ধারণা নাই এবং সরকার পরিচালনা করছে। দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স। হ্যাঁ, পলিটিক্যাল গভর্নমেন্ট কিন্তু জানে যে লোকাল মানুষ যদি ইন্ডাস্ট্রি না করে, বিদেশের ওদেরকে কিন্তু ডাইকা, যতই আমি ওকে মস্কা দেই, এখানে মস্কা কাজ হবে না, কিন্তু ভালোবাসা এইসব কোনো কাজ হয় না। সো এই জিনিসটা আমার মনে হয় সরকার বুঝতে পারছে না। কেন আমি এই কথাটা বললাম যে ওনার যেমন বিডা এপ্রিল মাসে আপনার ইনভেস্টমেন্ট সামিট করতে যাচ্ছে। ওরা প্রয়োজনই মনে করে নাই যে বাংলাদেশের যে এইসব চেম্বার এবং অ্যাসোসিয়েশন আছে, লিডারগুলি আছে, বড় ব্যবসায়ী আছে, তাদেরকে নিয়ে কথা বলে এবং তাদের সাথে পরামর্শ করে তাদের এই ধরনের সামিট করা উচিত। দে ডোন্ট ফিল লাইক ইট। এখানে আমি মনে করি যে তারা টোটালি দে ডোন্ট হ্যাভ এ কোঅর্ডিনেশন এমং দেমসেলফ, এবং তারা ইগনোর করতেছে। এবং কোনো অবস্থাতে একটা জিনিস মেসেজ কিন্তু ওনাদের থাকা উচিত, এদেশের ব্যবসায়ী যদি কমফোর্টেবল ফিল না করে, এদেশের ব্যবসায়ী যদি ব্যবসা না করে, তাহলে কিন্তু বাইরে কেউ আইসা এখানে ব্যবসা করবে না। রাইট। আপনি ব্যাংক খাতের কথা বলছিলেন, আমার একটা প্রশ্ন আছে যে আমাদের আসলে জরুরি কোনটা ছিল, যে হাই ইনফ্লেশন 2-2.5 বছর ধরে চলছিল, সেটাকে কন্ট্রোল করার ক্ষেত্রে ইকোনমির যেই প্রথাগত টুলস, ওইটা গভর্নর প্রয়োগ করেছেন 10% পলিসি রেট উঠিয়ে। এখন উদ্যোক্তারা সংকটে পড়েছেন, আসলে কোনটা জরুরি ছিল, উদ্যোক্তাদেরকে সাপোর্ট দেওয়া নাকি ইনফ্লেশন কন্ট্রোলে বাংলাদেশ ব্যাংকের এই ধরনের সিদ্ধান্ত নেওয়া? এখানে কিন্তু দুইটা কম্বিনেশনকে একসাথে করতে হইতো। একটা কম্বিনেশন হলো যে
ইয়েস ইন্টারেস্ট রেট কিছু বাড়বে, আবার অন দ্য আদার হ্যান্ড ইন্ডাস্ট্রি যাতে এফেক্ট না হয় এবং সে যাতে চলতে পারে সেই ধরনের কিন্তু একটা সাপোর্ট দিতে হবে। হতে পারে সে তাকে ফিসকাল সাপোর্ট দেয়, এখন সে ওর অন্য কোনো পলিসি সে সাপোর্ট দেয়। যেমন ফিসকাল বলতে আমি কি বুঝাচ্ছি, আজকে দেখেন আপনি এনার্জি কস্ট বাড়ায় দিচ্ছেন, আপনি ম্যানুফ্যাকচারিংকে আপনি এনার্জি কস্ট ওর হয়তো ব্যাট বা অমুক জিনিস আপনি কমাই দেন, ফিসকাল একটা সাপোর্ট দিয়ে দেন। আপনি বলেন যে ঠিক আছে আমি তোমার জন্য, তোমার যেহেতু কস্ট হাই হয়ে যাচ্ছে, তোমাকে আমি ইন্টারেস্টের উপরও আরও 15% বা 20% আমি তোমাকে একটা সাবসিডি দিব অনলি ম্যানুফ্যাকচারিং সেক্টরকে। তাহলে হয়তো কি এই জায়গাগুলো কিন্তু ডিস্টার্বটা একটা ব্যালেন্সের মধ্যে কিন্তু আসতে পারতো। আজকে কিন্তু সেটা করিনি। এবং আরও কি আছে, যেমন আমাদের ক্লাসিফিকেশনটা আপনি আগে ছিল 6 মাস, এখন IMF-এর প্রেসক্রিপশনকে ফলো করতে গিয়ে এটাকে 3 মাসে নিয়ে আসা হচ্ছে। এখন এমনি ইন্ডাস্ট্রিগুলির চাপের মধ্যে, গ্যাস নাই, ডিমান্ড কম, কস্ট হাই, এবং তার মধ্যে যখন ক্লাসিফিকেশন আপনি যখন এটাকে কমায় আনবেন 3 মাসে, তাহলে কি হবে, ইন্ডাস্ট্রিগুলি কিন্তু আরো চাপে পড়বে এবং এটা কিন্তু আলটিমেটলি আর বুমেরাং হবে। এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে অনেক কথা বলছে, সরাসরি দু একজন অর্থনীতিবিদ বলছেন যে এইটার ফলে আমাদের প্রায় $8 বিলিয়ন একটা এক্সপোর্ট প্রেশার তৈরি হবে, যেহেতু শুল্ক দিয়ে আমাদেরকে বাজারগুলোতে কম্পিট করতে হবে। আপনারা কতটা চিন্তিত এটা নিয়ে? অবশ্যই গার্মেন্টস সেক্টর কিন্তু খুবই চিন্তিত। এর একটা ইন্ডাস্ট্রি কিন্তু একটা বিরাট প্রেশারে পড়বে এবং ইন্ডাস্ট্রির সাথে সাথে কিন্তু একটা জিনিস সবাইকে খেয়াল রাখতে হবে, এমপ্লয়মেন্টের প্রেশারও আসবে। আমাদের প্রিপারেশনটা আসলে কী ছিল? আমরা কিন্তু FTA বা আমরা PTA বা আমরা GSP প্লাস এই প্রিপারেশনগুলো কিন্তু আমরা নাই। আমাদের ইনফ্রাস্ট্রাকচারের কস্ট হাই, আমাদের ব্যাংক ফাইন্যান্সিং কস্ট হাই, হ্যাঁ, যে কারণে লোকাল ম্যানুফ্যাকচারিংগুলি কিন্তু প্রোডাকশন কস্ট ইজ হাই। এবং এগুলি কিভাবে বিক্রি হচ্ছে, কিভাবে এরা প্রোটেকশন পাচ্ছে, টেরিফকে কিন্তু বাড়ায় দিয়ে কিন্তু এদের প্রোটেকশন পাওয়া যাচ্ছে। তখন কিন্তু এই টেরিফ প্রোটেকশন দিতে পারবে না, তখন দেখা যাবে যে ম্যানুফ্যাকচারিং, লোকাল ম্যানুফ্যাকচারিং কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। তখন ইম্পোর্টও সে আর বন্ধ করতে পারবে না, তখন ইম্পোর্ট সাবস্টিটিউট কান্ট্রি হয়ে দাঁড়িয়ে যাবে, সাবস্টিটিউট কান্ট্রি আর হইতে পারবে না। তখন আমার দেশে বাইরের থেকেই কিন্তু গুডস আইসা ও এই মার্কেট দখল করবে। প্রস্তুতির কথা আপনি যেটা বলছেন, উদ্যোক্তাদের দিক থেকেও তো একটা প্রেশার আসা উচিত ছিল। সাধারণত দেখা গেছে যে UN থেকে প্রেশার দেয় যে ইউ আর রেডি, আর বাংলাদেশ কিন্তু আগ বাড়ায় বলছে আমি গ্রাজুয়েট হইতে চাই। দুটো কিন্তু দুই জিনিস, মানে আমি গরিব কিন্তু আমি বড় লোক দেখাইতে কিন্তু আমি খুব ইন্টারেস্টেড। এখন সেই জায়গায় ঠিক আছে আমি স্যুট টাই পরে ফেললাম, কিন্তু এটা মেনটেন করতে পারবো কি না, হ্যাঁ, সেটা তো আমি কখনো ভাবতে চাই নাই। বাট এখন কিন্তু সময় চলে আসছে, এখন আমাকে ভাবতে হচ্ছে। এই জন্যই যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্টগুলি ভাবতে চায় নাই, এই সরকারের কাছে কিন্তু এক্সপেকটেশনটা মানুষের কাছে ছিল। সবচেয়ে বড় যে টুলসটা আছে সেটা হলো আমাদের প্রধান উপদেষ্টা নিজে, এবং ওনাকে দিয়ে আমরা কিন্তু এখন সময়টা নিতে পারি এবং সে চেষ্টা আমরা করি এখন। সাথে সাথে আমাদের এই ক্যাপাসিটি বিল্ড আপের জন্য সবচেয়ে বড় যে জিনিস যেগুলি আসবে সেটা হলো হিউম্যান রিসোর্স। আমার FTA-গুলি কোথায় কোথায় করলে আমি বেনিফিশিয়ারি হব সেগুলি কিন্তু আমাকে এগ্রেসিভলি, আমি মানে দরকার হলে আমি সব কিছু দিয়ে দিব, আমি একটা রিস্ক নিব, কিন্তু আমি FTA করে ছেড়ে দিব। হ্যাঁ, এই ধরনের এগ্রেসিভনেস আমাদের কিন্তু কতগুলি স্টেপ যদি আমরা এখন না নিতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশের জন্য খুব ক্ষতি হয়ে যাবে। আমি শেষ প্রশ্ন আপনাকে করব, শেষ দিকে চলে এসেছি। আমাদের যারা কম্পিটিটর তারাও তো দেখছে আসলে আমরা কোনো একটা সংকটের মধ্যে পড়তে যাচ্ছি কিনা, স্পেশালি ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, ইভেন ইন্ডিয়া, পাকিস্তান, তাদের সাথে আসলে কম্পিট করা আমাদের জন্য কতটা কঠিন হবে? দেখেন, ভিয়েতনাম ইউরোপীয় ইউনিয়নে ভিয়েতনাম কিন্তু 2027-এ তারা কিন্তু পুরো ডিউটি ফ্রি হয়ে যাচ্ছে। সো তাদের কোনো ডিউটি দিতে হচ্ছে না এবং আমাকে কিন্তু উল্টা আমার গুডসের উপর কিন্তু কাস্টমারকে ডিউটি দিতে হচ্ছে। ও কিন্তু একটা বেনিফিশিয়ারি অবস্থায় অলরেডি কিন্তু এবং সে কিন্তু ডেসপারেটলি এরকম FTA তার ASEAN কান্ট্রির সাথে বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন, এগুলি কিন্তু সে করে বসে আছে। এবং আমি ইন্ডিয়া ইজ নট আবার ইন এ সেন্স কম্পিটিটার, বাট আবার এগেইন দে আর কম্পিটিটার। তারা কিন্তু তারাও কিন্তু সে বেনিফিট নিচ্ছে, সেও কিন্তু FTA করে ফেলতেছে,
ইউরোপিয়ান ইউনিয়নের সাথে। সো ডেফিনেটলি আমাদের কিন্তু চ্যালেঞ্জ অনেক বেশি হবে আমাদের। বাট অন দ্য আদার হ্যান্ড খেয়াল করেন, আমরা কিন্তু ডিপেন্ডেন্ট অনলি ওয়ান প্রোডাক্ট, ইন্ডিয়া আর ভিয়েতনামিয়ান। আজকে ভিয়েতনাম খালি গার্মেন্টস এবং এই লেদার গুডস এক্সপোর্ট করে $72 বিলিয়ন, কিন্তু ইট ইজ নট ইভেন এ 30% অফ দেয়ার টোটাল এক্সপোর্ট। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে আমরা এত গর্ব করি, আমরা এত সস্তা মেডিসিন পাচ্ছি। আমি কিন্তু 2032-এর পরে তখন আর এটা পাবো না, এবং তখন কিন্তু ইট উইল বি ভেরি ভেরি এক্সপেন্সিভ। এপিআই আমি এখনো পর্যন্ত কিন্তু করতে পারতেছি না, আমি মেধাস্বত্ব নিয়ে আমি এখনো কাজ করতে পারি না। সো আমি তো মনে করি যে ইটস এ টাইম যে আমাদের আসলে মানে খায়া না খেয়ে আসলে এদিকে কিন্তু এখন নজরটা দিতে হবে আমরা, এবং এফডিআই অবশ্যই আনা উচিত, বাট লোকালের সাথে সাথে, কারণ এই টাইমে এফডিআই ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল, দে উইল অলসো প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল, এবং তাদেরকে আমরাও চাই, কিন্তু তারা তখনই আসবে যদি আমরা যখন ভালো থাকবেন, রাইট। এবং আমাদেরকে স্বস্তিটা ওনাদের এনে দেওয়া উচিত, ইকোনমি, বোথ পলিটিক্যাল গভর্নমেন্ট অ্যান্ড ইন্টারিম গভর্নমেন্ট, এবং আমার মনে হয় ইট ইজ এ হাই টাইম। অনেক ধন্যবাদ, আমরা আজকের আলোচনা এখানে শেষ করি। ধন্যবাদ। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো IDLC প্রেজেন্ট ইনসাইড। ভালো থাকবেন সবাই।